আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। এর আগে আমি নিরীহ এবং অসহায় ফিলিস্তিনি ভাইবোন, বিশেষ করে ফুটফুটে বাচ্চাদের ওপর যে নৃশংস, নির্মম, নারকীয় হত্যাযজ্ঞ চলছে এবং এর পেছনের যে আসল খেলোয়াড়, দখলদার ইসরায়েলকে সর্বতোভাবে রসদ যোগাচ্ছে, অর্থ, অস্ত্র দিচ্ছে, সেই আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প আহ, যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে মুসলিম সম্প্রদায়ের সমর্থন আদায় করেছিলেন, কিন্তু ক্ষমতায় বসেই এই পৈশাচিক দানব, মুনাফেক, দাজ্জাল, জালিম ট্রাম্প আমাদের প্রিয় অসহায় ফিলিস্তিনিদের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তা কে না জানে? অথচ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে গলা ফাটিয়ে বক্তৃতা করছি, অন্যদিকে এই জালেম, মুনাফেক ট্রাম্প প্রশাসনের লোকদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছি। এই ভণ্ডামির কি মানে আছে সত্যি আমি জানি না। মহান আল্লাহ তাআলা তো সবই দেখছেন, তাই না? হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে এই ভণ্ডামির হাত থেকে হেফাজত করুন এবং ফিলিস্তিনিদের উপর আপনার অফুরন্ত রহমত নাজিল করুন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের নিরীহ ফিলিস্তিনিদের ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করছে, তারা আপনার আমার ভবিষ্যৎ, আপনার আমার সোনালী ভবিষ্যতের জন্য বুক ফাটা আর্তনাদ করছে। কি নির্মম, নির্দয় তামাশা! ক্ষমা করবেন, আমি যখন ফিলিস্তিনিদের বাচ্চাদের কথা ভাবি, আমি সত্যি ইমোশনাল হয়ে যাই। চিন্তা করি, এটা যদি আমার বাচ্চা হতো, সেখানে যদি আমি থাকতাম, কি হতো? বা ভবিষ্যতে আমাদের দেশ এরকম একটি আহ, বাস্তবতার দিকে এগিয়ে চলেছে, আমি দিব্যি দেখতে পাচ্ছি। সেই কথাই বলতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, ক্ষমা করবেন আমাকে। আহ, আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন, গত পরশু এই ডোনাল্ড ট্রাম্পের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে, নির্বাচন প্রশ্নে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, নির্বাচনের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, বাংলাদেশের মানুষ গত ২০-২৫ বছরে অনেক সাফার করেছেন। সুতরাং আগামীতে তারা নিজেরাই নিজেদের ভাগ্য নির্বাচন করবে, তারা বিকল্প বেছে নিতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, সুতরাং বুঝতেই পাচ্ছেন, নির্বাচন না সংস্কার, অর্থাৎ আগে সংস্কার পরে নির্বাচন, এই আওয়াজ যারা তুলেছেন তাদের নাটাই কার হাতে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই নাটকের একটি উদ্দেশ্য, সংস্কার এখানে কেবলই একটি ধোঁকা, একটি চরম ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আমি মনে করি, একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের চেয়ে বড় সংস্কার আর কিছুই হতে পারে না। বরং
একটি নির্বাচনই হচ্ছে একটি দেশের সর্বোচ্চ সংস্কার। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এই দাবি তুলতে, এই আওয়াজ তুলতে কার্যত তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিন্তু আমি মনে করি সময় এখনো ফুরিয়ে যায়নি। এটি শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়, এদেশের প্রতিটি মানুষের এগিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এই দেশটা কারো একার নয়, এই দেশটা আমাদের সকলের। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মনে করি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ এ সব কিছু নির্ভর করছে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন হওয়া এবং না হওয়ার মধ্যে। কেন বলছি এ কথা? আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন, এই আমেরিকা গত 200 বছরের ইতিহাসে তারা যেসব দেশের মানুষের নাগরিক অধিকার, বাক স্বাধীনতা, উন্নয়ন এবং মানবাধিকারের কথা বলে পা বাড়িয়েছে, সেসব দেশের ললাটে চরম ভাগ্য বিপর্যয় ঘটেছে। তাদের কেউ কিন্তু সৌভাগ্যের তিলক পড়েনি। নিশ্চয়ই আপনারা স্মরণ করতে পারেন ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর, আফগানিস্তানের কথা। দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্ভবত তাদের কাতারে মিলিত হতে চলেছি। সেই কথাই বলবো, তার আগে আপনারা স্মরণ করতে পারেন এই ডোনাল্ড ট্রাম্প আহ, তার সবচেয়ে চিরশত্রু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তাকে বন্ধুরূপে বুকে টেনে নিয়েছেন। কারণটা কি? কারণ হলো, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, ডক্টর ডক্টর ইউনূস 2016 সালে নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনকে কয়েক বিলিয়ন ডলার ডোনেট করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প তখনই তাকে চিরশত্রুরূপে অভিহিত করেছিলেন। সেই শত্রু এখন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে প্যার দোস্ত বান গয়া। সুতরাং এর মানে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসল রহস্য হচ্ছে, সম্প্রতি গত পরশু মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং এশিয়া প্যাসিফিকের উপসহকারী মন্ত্রীদ্বয় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে তিনি মিয়ানমারের আরাকান আর্মির জন্য বাংলাদেশের করিডোর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে আপনার আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ অস্তমিত হতে চলেছে। এই শতাব্দীতে এই জাতির জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কিছুই হতে পারে না। বাংলাদেশের জন্মের পর, স্বাধীনতার পর এর চেয়ে বড় দুঃসংবাদ আমাদের জন্য সত্যি আর কিছু হতে পারে না। এর মধ্য দিয়ে আপনারা নিশ্চিত থাকেন, চীন, আমাদের উন্নয়ন সহযোগী চীন, তারা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাবে। ভারতও নাখোশ হবে এবং দূর ভবিষ্যতে অথবা অদূর ভবিষ্যতে এখানে একটি আঞ্চলিক যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে। আমি মনে করছি এই করিডোর আমাদেরকে কখনো ফিলিস্তিনিদের
ভাগ্য বরণে উপযোগী করে তুলতে পারে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ক্ষমতায় থাকার জন্য, 5 বছর ক্ষমতায় থাকার জন্য আপনার উন্নয়নের গল্প কষ্ট করে, অর্থ খরচ করে উন্নয়নের মিথ্যা গল্প বানানোর দরকার নেই। শেখ হাসিনার চরিত্র ধারণ করার দরকার নেই। বরং আমরা বলছি, আমরা জনগণ আপনাকে 5 বছর নয়, 10 বছর ক্ষমতায় রাখবো। তবু প্লিজ আপনি এই মরণ খেলা থেকে ফিরে আসুন। আপনি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক ভবিষ্যৎ কেড়ে নেবেন না প্লিজ। আপনি দয়া করে এখনই ঘোষণা দিন, আমেরিকাকে জানিয়ে দিন যে নো, এটি আমার পক্ষে সম্ভব নয়। জনগণের ম্যান্ডেট ছাড়া এটি করলে দেশের জনগণ আমাকে ক্ষমা করবে না। এবং আপনি জেনে রাখুন, আপনার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যদি সত্যি সত্যি এই করিডোর বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে এই আমেরিকা সহজে এতদাঞ্চলের নিয়ন্ত্রণ কখনোই ছেড়ে দেবে না। এর ফলে এতদাঞ্চলের নিরাপত্তা যেমন হুমকির মুখে পড়বে, একই সঙ্গে আমাদের নাগরিক অধিকার, আমাদের ভবিষ্যৎ স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হবে। এবং যুদ্ধ, সেটা 2 দিন আগে পরে হোক, একটি যুদ্ধ যে হবেই, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের যে গল্প আপনি বলেছেন, সেটি যে একটি ধোঁকা, এটা আপনার চেয়ে আর ভালো কে জানে। আপনি জান্তা সরকারের সঙ্গে বৈঠক করেছেন, আরাকান আর্মি আপনাকে চিঠি দিয়েছে, আপত্তি জানিয়েছে। আপনি এই চিঠির বিষয়টি কেন গোপন করলেন? কেন জাতিকে আপনি চিঠির বিষয়বস্তু অবহিত করছেন না? রহস্যটা কি? আপনি মানুষকে উন্নয়নের গল্প বলে, সামাজিক মাধ্যমে ক্যাম্পেইন করে, শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি ক্ষমতায় থাকার যে পরিকল্পনা নিয়েছেন, এসবের দরকার নেই। বরং আমরা কথা দিচ্ছি, এদেশের জনগণ আপনাকে 5 বছর নয়, 10 বছর ক্ষমতায় রাখবে। তবু আপনি এই পদ থেকে ফিরে আসুন প্লিজ। কারণ 10 বছর পরে হলেও তো আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ফিরে পাব। কিন্তু আপনি যদি এই করিডোর বাস্তবায়নের সুযোগ দেন, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার যে বহুকাল, বহু বছর, বহু যুগ ধরে নির্বাসিত হবে, এটা কি আপনি বুঝতে পারছেন না? নাকি আপনি সচেতনভাবেই আপনি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছেন? অজানা কোনো প্রতিশোধ? যদি তাই না হয়, তাহলে আপনি যদি এদেশের মানুষকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসেন, এ দেশের প্রতি, মানুষের প্রতি যদি আপনার ন্যূনতম ভালোবাসা থাকে, প্লিজ আপনি এখনই ঘোষণা দিন, এই পথ থেকে ফিরে আসুন। না হলে ইতিহাসে আপনাকে বিশ্বাসঘাতক হিসেবে অন্তর্ভুক্ত হতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয় স্মরণ করতে পারেন, এই ডোনাল্ড ট্রাম্প 5 নভেম্বর নির্বাচনের আগে সারা পৃথিবী তথা গণমাধ্যম কমলা হ্যারিসকেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবে, এটা প্রায় নিশ্চিত করেই সবাই বলেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 130 বছরের রেকর্ড ভেঙে ভূমিধস বিজয় অর্জন করেছেন।
কারণ ট্রাম্পকে বলা হয়েছিল তিনি উন্মাদ, তিনি অস্থির, উন্নাসিক চরিত্রের মানুষ, তিনি আমেরিকাকে ধ্বংস করে ছাড়বেন। সত্যি যে তিনি উন্মাদ, তিনি অস্থির, সেটার প্রমাণ তো তিনি নিজেই রেখে চলেছেন। কিন্তু আমেরিকার জনগণ, আমেরিকার মানুষ তাকেই পছন্দ করেছে। এটাই গণতন্ত্র। গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত আমেরিকার মানুষ কাকে বেছে নিবে? পাগলকে বেছে নিবে, নাকি কোনো আহ, মহান ব্যক্তিকে বেছে নিবে? সেটা একান্তই তার দেশের ভোটারদের অধিকার, তাদের পছন্দের ব্যাপার। এটা আপনি আমি সবক দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। অথচ আমাদের দেশে নির্বাচনের কথা বলে, সংস্কারের কথা বলে সেই নির্বাচনকেই তারা আহ, বাধাগ্রস্ত করছেন, প্রতিহত করার জন্য সর্বশক্তি নিয়োগ করছেন। কারণটা কি? কারণ এখন একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, রাগডাকের কিছু নেই, প্রধানমন্ত্রী হবে কে? তারেক রহমান। তারা এটা মেনে নিতে কেন পারছেন না? তারেক রহমান বিএনপি কি? আমি একটি প্রশ্ন করতে চাই, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কি তারেক রহমান অযোগ্য বাংলাদেশের জন্য? একজন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর জঞ্জালে পরিণত হয়েছেন, পক্ষান্তরে তারেক রহমান এদেশের গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, তার যে ত্যাগ, তার ধারে কাছে কি কেউ আছে? অথচ তাকে প্রতিহত করার জন্য, বিএনপিকে প্রতিহত করার জন্য সব রকমের আয়োজন চলছে। কারণটা কি? কারণ হচ্ছে বিএনপি তথা তারেক রহমান এই বুর্জোয়া শ্রেণীর স্বার্থ হাসিলের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হতে পারেন। কারণ বিএনপি তথা তারেক রহমান দেশের জন আকাঙ্ক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে সর্বাগ্রে গুরুত্ব দেবেন। তাদের স্বার্থ হাসিলের পথে বাধা হয়ে দাঁড়াবেন। ফলে এই সংস্কার নাটক, আমি মনে করি যারা সংস্কারের নামে নির্বাচনকে প্রতিহত করতে চাইছেন, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। একটি গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ছাড়া আমাদেরকে এই খেলোয়াড়দের হাত থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না। পক্ষান্তরে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা স্মরণ করতে পারেন পাকিস্তানের পিটিআই তথা ইমরান খানের দলের কথা, তার পরিণতির কথা। গত নির্বাচনে পাকিস্তানের পিটিআই 65% ভোট পেয়েছিল। পাকিস্তান জন্মের পর ইমরান খানের মতো এতটা সৎ, মেধাবী সরকার প্রধান খুব কমই এসেছে, এবং তার জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে অন্য কোনো রাজনীতিবিদ টিকতেই পারেনি। কিন্তু প্রধানমন্ত্রীর আসনটি তারই অলঙ্কৃত করার কথা ছিল নির্বাচনের ফল অনুযায়ী, জন আকাঙ্ক্ষা অনুযায়ী। অথচ তিনি এখন জেলে পচে পচে মরছেন, তাকে ন্যূনতম মানবাধিকার পর্যন্ত দেয়া হচ্ছে না, কারাগারে তাকে নির্যাতন করা হচ্ছে। অন্যদিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধানমন্ত্রী শাহনেওয়াজ শরীফ, তার ভাই শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রীর আসনে বসানো হয়েছে, কারণ তিনি ক্রীড়নক হয়ে খেলছেন। পশ্চিমাদের উদ্দেশ্য, আদর্শ তিনি বাস্তবায়ন করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশবাসী, আপনারা যদি এই সত্য উপলব্ধি করতে ব্যর্থ হন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এর জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হবে। এই দেশটা কোনো একটি রাজনৈতিক দলের নয়, কোনো একটি নেতার নয়। এই দেশটা আপনার আমার সকলের। এই সত্য সবার আগে আমাদের বুঝতে হবে।
একজন তারেক রহমান, বিএনপি যদি ক্ষমতায় আসে, জনগণ যদি সেটা মেনে নেয়, ভোটাররা যদি সেটা মেনে নেয়, আপনার আমার আপত্তি করার, কারো আপত্তি করার কোনো নৈতিক অধিকার নেই, এবং এটা হবে চরম অপরাধ। এর জন্য আমাদেরকে মহান সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জেনে থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাইল্যান্ডের ডক্টর ইউনূসের অনেক দফা রফা হয়েছে। আমি সেটা গত পরশুই বলেছিলাম। আমার কথার সত্যতা আবারও প্রমাণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরশু আহ, ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে ওয়াকফ ইস্যু নিয়ে বৈঠকে বলেছেন, মোদি ডক্টর ইউনূসের সঙ্গে গোপন চুক্তি করেছেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন, রয়ের স্টেশন হেডের সঙ্গে বৈঠক করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এদেশে রাজনীতি চলবে না। আমি অবধারিতভাবে বলতে পারি মিস্টার হাসনাত কাকে ইঙ্গিত করেছেন। আপনারা আরো স্মরণ করতে পারেন, সম্মেলনের ফাঁকে ডাইনিং টেবিলে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ডান পাশে ডক্টর ইউনূসের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ, এবং বাম দিকে ডক্টর ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ, পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রমোটেড মিস্টার খলিলুর রহমান মাথা হেলান দিয়ে অজিত দোভালের দিকে সুবোধ বালকের মতো গভীর মনোযোগের সঙ্গে তার বক্তব্য শ্রবণ করছেন। এসব দৃশ্যপট থেকে আপনারা এবার অঙ্ক মিলিয়ে নেন যে কারা কিভাবে আমাদের নিয়ে খেলছে, এবং আমাদের এই খেলার, আমাদের এখানকার যারা খেলোয়াড়, তাদের পেছনের খেলোয়াড়রা কারা। বলতে বাধা নেই, এই সরকারের কোমরে একটি দুটি নয়, অনেকগুলো রশি আছে। একটি পশ্চিমে, একটি উত্তরে, একটি উপরে, আরেকটি নিচের দিকে। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে সাক্ষী রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বিনীত আহ্বান রাখতে চাই, আবারও বলতে চাই, আপনি এখনই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ডিসেম্বর নয়, বরং তার আগে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিন, যদি এই দেশকে আপনি ন্যূনতম ভালোবাসেন এবং এই খেলোয়াড়দের হাত থেকে এই দেশ ও জাতির ভবিষ্যৎ রক্ষা করতে চান। আর না হলে ইতিহাস আপনাকে কখনোই ক্ষমা করবে না। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন, সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।